নজর রাখতে হচ্ছে পুতিনকে রাজকীয় অভ্যর্থনা ভারতের একযোগে গতকালই অর্থাৎ বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন পুতিন দুদিনের সফরে 23তম সামিট। আর সেখানেই একেবারেই বলা যেতে পারে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা, একে অপরকে আলিঙ্গন এবং হাত বাড়িয়ে একেবারেই বলা যেতে পারে হ্যান্ডশেক, অর্থাৎ বলাই যেতে পারে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়তে চলেছে এটা কোথাও ধরে নেওয়া হচ্ছে। কেননা প্রথম থেকে সম্পর্ক ভালো রয়েছে, একে অপরের পাশে থেকেছেন। ইতিহাস ঘাটলে একেবারে লক্ষ্য করা যায় ভারত যেমন রাশিয়ার পাশে থাকার চেষ্টা করেছে, রাশিয়াও ভারতে থাকার চেষ্টা করেছে, ভারতের পাশে থাকার চেষ্টা করেছে। এই অভিযোগ যেমনটা বারংবার উঠে আসে বিভিন্ন শত্রুপক্ষের তরফ থেকে যে হয়তো কোথাও রাজনৈতিক মহলে কেউ কারো শত্রু নয়, কেউ কারো বন্ধু নয়, এই বিষয়টিকে যখন অভিযোগ তোলা হয় আর সেখানেই কোথাও একটা বার্তা দেওয়া বা ইঙ্গিত দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে যে যেই যাই বলুক না কেন, যেই বলেই রীতিমতো ভারতের উপর ট্যারিফ চাপানোর চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু পিছিয়ে নেই বা দমিয়ে নেই। আর যার কারণেই সেদিকে কান দিতে বা গুরুত্বপূর্ণ নারাজ রয়েছে ভারত। আর সেই সমস্তকে উড়িয়ে দিয়েই ভারতে 23তম সামিটে যোগ দিতে পুতিন পৌঁছে গিয়েছেন। রাজকীয় অভ্যর্থনা দেওয়া হচ্ছে পুতিনকে এবং সেখানে দেখুন গতকাল গীতা তুলে দিয়েছেন, একসঙ্গে নৈশভোজ করা হয়েছে, অর্থাৎ একসঙ্গে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন। এবং তারপরেই হাতে শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এবং এক প্রকার বলা যেতে পারে ভারতীয় ট্র্যাডিশন, ভারতীয় সংস্কৃতি, এই কালচারটা কিন্তু একেবারে অব্যাহত থাকছে ভারতে এবং সেটাও কোথাও দেখানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের কাছে। আপনারা কথা বলি আরো আপডেট নেই, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। একেবারেই দেখো রাজকীয় অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা পুতিনকে, দুদিনের সফর, 23তম সামিট, বৈঠক থেকে কি ঠিক উঠে আসতে পারে এই বিষয়টা প্রথমে নজর রাখা হোক। দেখো সারা বিশ্বের নজর কিন্তু এই মুহূর্তে রয়েছে ভারতবর্ষের দিকে। তার কারণ ভারতবর্ষে এসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমরা প্রত্যেকেই জানি সারা বিশ্বের সবচেয়ে চর্চিত এবং আলোচিত এই রাশিয়ার রাষ্ট্রপ্রধান। এবং বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক মহল যেদিকে এগোচ্ছে, একদিকে যেমন রয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো চলছে, পাশাপাশি রয়েছে অন্য একটা মহল যেখানে ট্যারিফ লড়াইও কিন্তু চলছে। ফলে স্বাভাবিকভাবেই এই আবহে যেখানে দাঁড়িয়ে বিশ্ব একটা টালমাটাল অবস্থায় রয়েছে যে কোন পথে এগোবে, ঠিক সেখানে পুতিনের ভারতে আসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আগামী দিনে বিশ্ব কোন পথে এগোবে। দেখো একদিকে যেমন G20 সাবমিট রয়েছে, G20 বিভিন্ন দেশ রয়েছে, তারা এক পথে এগোচ্ছে এবং প্রত্যেকের বার্তা কিন্তু একটাই যে শান্তির পথে, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই। এবং আমরা দেখেছি G20 সাবমিটে তারপরে কিন্তু স্বাক্ষরিত হয়েছে একাধিক দেশ কিন্তু সমর্থন করেছে। কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে তা সত্ত্বেও বারবার যুদ্ধ হচ্ছে কেন? ইসরায়েল ইরান যুদ্ধ হয়ে গেল, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, এবং পাশাপাশি এখনও কিন্তু গাজায় কিন্তু ইসরায়েল তাদের হানা কিন্তু বন্ধ হয়নি, অর্থাৎ শান্তি চুক্তি হলেও আক্রমণ কিন্তু চলছে। এবং স্বাভাবিক প্রশ্ন কিন্তু আসবেই তাহলে শান্তিটা কোথায়। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এবং এই ইউক্রেনকে রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই জানি একমাত্র রাশিয়াকে কোণঠাসা করার সবচেয়ে বড় পথ কিন্তু ছিল এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যেখানে দাঁড়িয়ে ন্যাটো সহ আমেরিকার বিভিন্ন দেশ কিন্তু আমেরিকাপন্থী বিভিন্ন দেশ কিন্তু এই ইউক্রেনকে সমর্থন জানিয়েছে এবং যার ফলে অস্ত্র আর্থিক নানা ভাগে সমর্থন জানাচ্ছে। এবং যার ফলে কিন্তু ইউক্রেন এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধটা কিন্তু করতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমেরিকা যে পদক্ষেপটা নিয়েছিল তা হচ্ছে রাশিয়ার তেল রপ্তানি করা বা রাশিয়ার যার উপর জিডিপি সবচেয়ে বেশি নির্ভরশীল খনিজ তেল, সেই খনিজ তেল কোনো দেশ যাতে আমদানি করতে না পারে তার কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সে সময় কিন্তু ভারতের উপর একটা অফার আসে যে ভারত যেখানে অন্য দেশ থেকে ইরান হোক, সৌদি আরব হোক, যেখান থেকে তেল আমদানি করে তার থেকে অনেকটা স্বল্প মূল্যে কিন্তু রাশিয়া তেল বিক্রির প্রস্তাব দেয়। স্বাভাবিকভাবে ভারত রাশিয়াতে তেল আমদানি করে এবং আমেরিকা কিন্তু সেটা খুব একটা ভালো চোখে দেখেনি। এবং তারপরে আমরা দেখেছি ভারত উপর প্রথমে 25%, পরবর্তী আরও 25%, 50% শুল্ক চাপায়। তারপরেও কিন্তু ভারত কিন্তু নিজেদের যে পথে এগোচ্ছে, অর্থাৎ স্পষ্ট বিদেশ নীতি বা স্বচ্ছ বিদেশ নীতি বা যদি আমরা বলি স্বাধীন বিদেশ নীতি, সেই পথেই এগোচ্ছে। এবং ঠিক সেই আবহ যেমন রয়েছে একদিকে, পাশাপাশি আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধ, যেখানে অপারেশন সিন্দুর পাকিস্তানের উপর চালায় ভারত। তারপর ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলে আসছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন, এবং যা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু একটা অস্বস্তির বিষয় ছিল। একদিকে যেমন দেশের অভ্যন্তরে আমরা জানি কংগ্রেস নেতা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বারবার আক্রমণ করে আসছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন তিনি যুদ্ধ থামিয়েছেন, বা এক কথায় বিদ্রুপও করেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র স্যান্ডার তিনি স্যান্ডার করেছেন। এই যে বক্তব্য নরেন্দ্র মোদীর কোণঠাসা করার, তারপরেও কিন্তু তিনি লোকসভায় দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে সিমলা চুক্তির প্রসঙ্গ টেনেছেন, যেখানে চুক্তি হয়েছিল 1971 যে ভারত এবং পাকিস্তান দুই দেশের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এই অপারেশন সিন্দুরের ভারত যে দুই দেশের মধ্যে অর্থাৎ ডিজিএমের ফোন এবং তাদের আলোচনার মাধ্যমেই যে যুদ্ধ বিরতি হয়েছে তা কিন্তু পরিষ্কার করেছে।
এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন, তিনি অনেকগুলো যুদ্ধ থামিয়েছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক, শান্তি পুরস্কার দেওয়া হোক, কিন্তু সেখানে ভারত কিন্তু বিন্দুমাত্র কোনো হস্তক্ষেপ করেনি বা কোনো মন্তব্য করেনি। ডোনাল্ড ট্রাম্পের এটাও যেন একটা মাথা ব্যথার কারণ ছিল, তিনি ভারতের উপর শুল্ক চাপিয়ে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ খুব বলে রাখা প্রয়োজন, এই ব্রিক্স গোষ্ঠীর যে দেশগুলো রয়েছে, যেখানে তুমি জানো ব্রিক্স একটা গোষ্ঠী, যেখানে কিন্তু আমেরিকা ছাড়া বিকল্প বেশ কিছু শক্তিধর দেশ রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, ভারত রয়েছে, ব্রাজিল, বিভিন্ন দেশ রয়েছে। এবং সেই ব্রিক্স গোষ্ঠীর দেশগুলো কিন্তু একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলে, তা হচ্ছে বিকল্প মুদ্রা। কারণ যে কোনো দেশ অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি রপ্তানি ক্ষেত্রে ডলারের মাধ্যমেই করতে হয়, এবং ডলারের মাধ্যমে লেনদেনের ফলে যার আর্থিক ভাণ্ডার কিন্তু মজবুত হয় আমেরিকার। এবং তার বিকল্প মুদ্রা কী হতে পারে? দেখো, আমরা প্রত্যেকে জানি রাশিয়ার মুদ্রা রুবল, চীনের ইউয়ান, ভারতের রুপি। এবং তাহলে বিকল্প মুদ্রা কী হতে হবে, যেটা সারা বিশ্ব ব্যবহার করতে হয়। এবং সেই নিয়ে কিন্তু দীর্ঘ কিন্তু এই ব্রিক্স গোষ্ঠীর দেশগুলো আলোচনা বা চালিয়ে যাচ্ছে, বা বিকল্প মুদ্রার সন্ধান রয়েছে। এবং ঠিক সেখানে ভারতবর্ষের যে ইউপিআই ব্যবস্থা, তা কিন্তু একটা সারা বিশ্বে একটা নবজাগরণ বলতে পারো। এবং সেই ইউপিআই ব্যবস্থা খুব সহজেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিন্তু খুব সহজে ট্রানজ্যাকশন করা যায়। এবং সেই শুধু ট্রানজ্যাকশন না, আমরা প্রত্যেকে জানি যে ক্যাশ টাকায় লেনদেন করলে সেই টাকার তথ্য কিন্তু সরকারের ঘরে পৌঁছে না, কিন্তু ইউপিআই ব্যবস্থা যার মধ্যে ব্যাংকের থেকে যেমন টাকা লেনদেন হয়, ঠিক তেমনই তার তথ্যও কিন্তু সরকারের হাতে যায়। অর্থাৎ এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। এবং ভারতের যে ইউপিআই ব্যবস্থা খুব সহজে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী প্রত্যেক কাছেই কিন্তু ইউপিআই ব্যবস্থাটা রয়েছে। এবং সেই ভারতবর্ষে ইউপিআই ব্যবস্থাকে শুধুমাত্র ভারত নয়, আমরা জানি বিশ্বের প্রায় 13টি দেশ ইতিমধ্যে কিন্তু প্রাধান্য দিয়েছে। এবং সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশ কিন্তু এই ইউপিআই ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে। ফলে ভারতবর্ষের এই যে ইউপিআই ব্যবস্থা, এটাকেই কোথাও যেন ভয় পাচ্ছে আমেরিকা, আর যার ফলে ভারতকে কোণঠাসার চেষ্টা। অর্থাৎ যে বিকল্প মুদ্রার সন্ধানে যে দেশগুলো রয়েছে, চীনের ইউয়ান তারা চীনের মধ্যে সীমাবদ্ধ, রাশিয়ার রুবল রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ভারতের ইউপিআই ব্যবস্থা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতবর্ষে যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, প্রায় 140 কোটির বেশি যে জনবসতি রয়েছে, এবং সেই মানুষের এই যে ইউপিআই ট্রানজ্যাকশান, যার ফলে যে ট্রানজ্যাকশান যে অ্যামাউন্টটা, তা কিন্তু বিভিন্ন বিশ্বের বেশ কিছু দেশের জিডিপির থেকে অনেকটা বেশি। এবং এটাই যেন মাথা ব্যথার কারণ আমেরিকা, যে আগামী দিনে ডলারের বিকল্প মুদ্রা হিসেবে ইউপিআই উঠে আসতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ বিশ্বের 13টি দেশকে স্বীকৃতি দিয়েছে। ফলে সেইভাবেই প্রশ্ন কিন্তু ভারতের উপর একটা ভারতের কোণঠাসা করার চেষ্টা কিন্তু রয়েছে। এবং আরেকটা যেটা তোমাকে বলে রাখা প্রয়োজন, তা হচ্ছে যে ভারতে এই যে অগ্রগতি, আর্থিক অগ্রগতি, এবং দেখো ভারতবর্ষ জিডিপি অনেকটাই ডাউন ছিল, ভারত কৃষিপ্রধান দেশ এবং আর্থিকভাবে দুর্বল, নানাবিধ প্রশ্ন কিন্তু ছিল। কিন্তু বিগত কয়েক বছরে যে আত্মনির্ভর ভারতের স্লোগান, এবং যেখানে ভারতবর্ষের তৈরি জিনিস ভারতবর্ষের মধ্যে ব্যবহার করার পাশাপাশি তা কিন্তু বিদেশে রপ্তানি করা, এবং যার ফলে ভারত আর্থিকভাবে বলিয়ান হয়েছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি হয়েছিল ভারত, এবং এই মুহূর্তে 4th ইকোনমিক কান্ট্রি, এবং আগামী দিনে হয়তো খুব শীঘ্রই 3rd ইকোনমিক কান্ট্রিতে পৌঁছাবে। এবং ভারতের যে জিডিপি, যেখানে আমেরিকা 50% শুল্ক চাপানোর পরেও ভারতের জিডিপি বিশেষ ত্রৈমাসিক যে রিপোর্ট রয়েছে, তা কিন্তু 8.2 রয়েছে। এবং এই যে আর্থিক বৃদ্ধি, এটা কিন্তু আরও চিন্তা বাড়াচ্ছে। ফলে সেইভাবেই সেই আবহাওয়া রয়েছে। এবং দেখো, ভারতকে অস্থির করার জন্য যে অপারেশন সিন্ধুর পর পাকিস্তান রীতিমতো তাদের আর্থিক অবস্থা বলো বা পাকিস্তান নিরাপত্তা সমস্ত ভেঙে যাওয়ার অবস্থা, ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাকর্তা বা প্রাক্তন সেনাপ্রধান আসিফ মনির বারবার পরমাণু বোমার হুমকি দিচ্ছে, পরমাণু আক্রমণের হুমকি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে সাহসটা কোথায় পাচ্ছে? এবং আরেকটা বলবো, যেখানে বাংলাদেশ, দেখো বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট দেশ ছাড়েন। তারপরে আমেরিকার পাপেট সরকার, যাকে বলা হয়, যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে বসেছেন, এবং তিনি কিন্তু বারবার এই ইউনূস ক্ষমতায় বসার পর প্রায় 1000-এর বেশি জঙ্গি নেতাকে, যারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, মুক্ত করেছে। এবং পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরিছে। পাকিস্তান থেকে আইএসআই কর্তারা বাংলাদেশে যাচ্ছেন, পাশাপাশি পাকিস্তানের যে জঙ্গি সংগঠন রয়েছে, আল কায়দা বলো, মুজাহিদ্দিন বলো, প্রত্যেকটা জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশের যোগ কিন্তু বাড়ছে। এবং যার ফলে কিন্তু বারবার যেটা সামনে আছে, ইউনূস বারবার বলছেন যে ভারতের যে 7 সিস্টার, সেই 7 সিস্টারকে অস্থির করার, বা চীনে বসেও তিনি ভারতবর্ষের 7 সিস্টারকে কোথাও যেন কন্ট্রোল করার একটা কিন্তু প্রক্রিয়া নিয়েছেন, কিন্তু সমস্ত চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। এবং তারপরেও যে চেষ্টা, অর্থাৎ একদিকে যেমন তো রয়েছে ভারতকে উপর শুল্ক চাপানো, পাশাপাশি প্রতিবেশী দেশের মাধ্যমে ভারতকে অশান্ত করে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারত কিন্তু নিজের অবস্থান স্পষ্ট হয়েছে। আর কিছুদিন আগে যে দিল্লি বিস্ফোরণ, যেখানে 10ই নভেম্বর দিল্লি যে বিস্ফোরণ ঘটে গেল, সেই বিস্ফোরণের আগে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এবং তার সঙ্গে যে পাকিস্তান বাংলাদেশ যোগ, তা কিন্তু তদন্তে বিভিন্ন ধাপে ধাপে এগোচ্ছে।
অর্থাৎ আগামী দিনে সেই আবহ যে ভারতবর্ষে কোথাও কি ভারতবর্ষকে অস্থির করার জন্য এই দুই দেশকে ব্যবহার করার চেষ্টা করছে কোনো রাষ্ট্র, বা ভারতবর্ষের আর্থিক যে বৃদ্ধি সেটা জিডিপি হোক বা থার্ড ইকোনমিক কান্ট্রির পথে এগোনো হোক, বা ভারতবর্ষের আত্মনির্ভর ভারত বা ভারতের ইউপিআই ব্যবস্থা, সেই ইউপিআই ব্যবস্থায় কোনো মতে ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলছে, প্রশ্ন কিন্তু থাকবে। কিন্তু সমস্ত যে আবহ অর্থাৎ ভারতকে যে অস্থির করার চেষ্টা, ঠিক সেই সময় কিন্তু ভারতবর্ষে আসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং ঠিক সেখানে দেখো রীতিমতো কোনো রাষ্ট্রপ্রধান যখন আসেন তাকে স্বাগত জানাতে বিদেশ মন্ত্রকের হয়তো বিদেশ মন্ত্রী যান বা বিদেশ প্রতিমন্ত্রীরা যান, কিন্তু সেখানে সমস্ত প্রোটোকল ভেঙে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই আলিঙ্গন কিন্তু গোটা বিশ্ব দেখেছে। এবং তারপরে প্রধানমন্ত্রী নিজের গাড়িতে ভ্লাদিমির পুতিনকে নিয়ে আসেন, একসঙ্গে নৈশভোজ করেন, এবং তারপরে আজ কিন্তু রাষ্ট্রপতি ভবনে যাওয়া, পাশাপাশি রয়েছে বৈঠক, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি, নিরাপত্তা একাধিক কিন্তু চুক্তি হতে পারে, এবং সেই নিয়ে কিন্তু সারা বিশ্বের কিন্তু নজর কিন্তু রয়েছে। এবং সেইভাবেই প্রশ্ন উঠে আসবে যে আগামী দিনে বিশ্ব কোন পথে এগোবে, তা কিন্তু এই বৈঠক থেকে হয়তো স্থির হতে পারে। দেখো কিছুদিন আগে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ ছিল, এবং সেই সময় কিন্তু পরিস্থিতি বদলে গেছে। অর্থাৎ এই রাশিয়ার মধ্যস্থতায় বলা যেতে পারে চীন এবং ভারত কিন্তু একে অপরের সঙ্গে বিমান পরিবেশের সেবা শুরু হয়েছে, ব্যবসায়িক রীতিমতো বেশ কিছু চুক্তি হয়েছে, এবং যার ফলে কিন্তু এসসিও বৈঠক যেখানে চীনে হয়েছিল, সেই এসসিও বৈঠকটা সাংঘাই কোঅপারেশন সামিটে কিন্তু গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিংকে একত্রে অট্টহাসি করতেও দেখা যায়। অর্থাৎ ইঙ্গিত কিন্তু পরিষ্কার যে যেভাবে এই গোষ্ঠীগুলো এগোচ্ছে, ব্রিক্স গোষ্ঠীগুলো এগোচ্ছে, তাতে কিন্তু আমেরিকার বিকল্প যে সংগঠন তো অবশ্যই বিকল্প মুদ্রা হয়তো খুব শীঘ্রই সামনে আসতে পারে। এবং ঠিক সেই আবহেই পুতিনের ভারতে আসা এবং ভারতবর্ষের বৈঠক, একাধিক চুক্তি, কী কী চুক্তি হয় সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই চুক্তি কিন্তু সারা বিশ্বে যে মাথা ব্যথার কারণ তা কিন্তু পরিষ্কার।